মাছ চাষি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার। আমাদের এয়ারেটর ব্র্যান্ডের নাম ফিশকিং এয়ারেটর। আমাদের ফিশকিং ব্র্যান্ডের এয়ারেটরের পক্ষ থেকে আজকে আমি মাঠ ভিজিটে আসছি নেত্রকোনার রামপুর একটি বাজারে, যেখানে আমার অনেক পুরাতন একটি বন্ধু মানুষ ছিলেন, আমাদের রূপন ভূঁইয়া। এবং সেই রূপন ভূঁইয়া ভাই আমাদেরকে যে পুকুরগুলোতে উনি মাছ চাষ করতেছেন সেগুলো পরিদর্শনের জন্য নিয়ে এসছেন। আমরা ওনাকে অনেকগুলো মেশিন ইতিপূর্বে দিয়েছিলাম এবং পর্যায়ক্রমে আরও মেশিন উনি নিয়েছেন। এবং আমার পিছনে যে পুকুরটি আছে সেই পুকুরটিতে উনি আসলে কী ধরনের মাছ চাষ করতেছেন সেই মাছ চাষগুলো নিয়ে আমরা ওনার সঙ্গে কথা বলবো, এবং উনি কীভাবে করতেছেন, উনি কী মাছ চাষ করতেছেন এবং কতদিন যাবত উনি মাছ চাষের সঙ্গে আছেন। রূপন ভূঁইয়া ভাই, আপনি একটু আপনার নাম, এলাকার নাম এবং আপনি এই পুকুরটা কত শতাংশ এবং কী ধরনের মাছ চাষ করতেছেন এবং মাছ চাষে আপনি কতদিন যাবত আছেন এবং আপনার সফলতা বিফলতা এলাকার চাষিদের গল্পগুলো যদি একটু বলেন, তাহলে আমরা এটা ভিডিওর মধ্যে দিয়ে আমাদের দেশের চাষিদেরকে অনুপ্রেরণা যোগাতে পারবো বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। আমি রূপন ভূঁইয়া, কেন্দ্র উপজেলা নেত্রকোনা জেলার রামপুর বাজারের একজন মৎস্য ব্যবসায়ী ছোট। তো আমার পুকুরে পিছনের যে পুকুর দেখতেছেন, এই পুকুরে শিং মাছ আছে 1,90,000 প্লাস। তো ওই ভাইয়ের সাথে আগে ভিডিও দেখে ওটার সাথে যোগাযোগ করি, পরে ভেঞ্চুরি এয়ারেটর আনি। এরপরে অন্য পুকুর আছে, এগুলোতে আরও অন্যরকম এয়ারেটর লাগাই। এমনকি এয়ারেটর লাগাই আমি খুবই লাভবান। যেটা হলো সাধারণভাবে যেটা প্রাকৃতিকভাবে আমরা যেটা নর্মাল করি, এই নর্মালের চাইতে আমি অনেক বেশি লাভবান। গত বছর আলহামদুলিল্লাহ ভালো টাকার মাছ আমি বিক্রি করতে পারছি। আমার খুব একটা ভালো লাভ হয়েছে। তো সেই সুবাদে ভাই আমার অনেক পরিচিত, অনেক 4-5 বছর ধরে ওনার সাথে যোগাযোগ, ওনার পরামর্শে আমি অনুপ্রাণিত হই। আপনি এই মাছগুলো চাষ করে আপনি কিভাবে করতে, মানে এই উদ্ভাবনগুলো আপনি কীভাবে পেলেন? যেমন আপনি এখন এখানে এটাতে কি ধরনের মাছ আছে? আপনার পিছনে যে মাছগুলো আছে এটা কি ধরনের মাছ আছে? এটা শিং মাছ। এটা কতটুকু পুকুর? এটা 25 থেকে 30 শতক হবে ভিতরে। এটাতে আপনি কি পরিমাণ মাছ, শিং মাছ, শুধু কি শিং মাছই এখানে ছেড়েছেন? হ্যাঁ, শুধু শিং মাছ। এবং কতগুলো মাছ ছেড়েছেন? 1,90,000। 1,90,000 মাছ ছেড়েছেন। এখানে আপনার এখন আনুমানিক কি পরিমাণ মাছ জীবিত আছে বলে আপনি মনে করেন? সম্পূর্ণটাই জীবিত আছে, মাছ মারা যায়নি। এটা আপনি কি করে ধারণা করলেন? মানে আমি চাষিদের জানার জন্য বলছি যে আমি হলো এই মাছটা অন্য পুকুরে রাইখা কাটাই করে না ভালো মাছটাই দিয়েছি, যার কারণে হলো আমার মাছ শর্ট হবে না। মানে আপনি এই পোনাগুলোকে ছোট অবস্থায় অন্য পুকুরে মানুষ করে নিয়ে, মানে সাইজ করে নিয়ে সেখান থেকে আপনি দানাদার মাছগুলো এখানে ডাইরেক্টলি আপনি একটা মাপক গণনা করে পার করছেন। তাতে করে আপনার মনে হবে যে হয়তো বেশি হতে পারে কিন্তু কম হবে না। এখন আপনার মাছের সাইজ কত আছে? এই ধরেন আমরা 2 লাখ মাছ ধরলাম, 2 লাখ মাছে এখন আপনার পার কেজিতে কয়টায় কেজি আসছে? 20টার ভিতরে হবে। 20টার ভিতরে হবে। 20টার ভিতরে আসতে গিয়ে আপনার এখন এই মাছগুলোর কত কেজি খাবার আনুমানিক লাগছে? 12 থেকে 14 টন খাবার। 14 টন খাবার লাগছে। 2 লক্ষ মাছের উপরে 14 টন খাবার যদি লাগে তাহলে 14,000 কেজি। তাহলে 1 লক্ষ মাছে 7,000 কেজি খাবার লাগছে। 2 লক্ষ মাছে 14,000 কেজি। এটাকে ফিনিশ করতে গেলে আপনি কয়টায় কেজিতে করবেন? আমি 10 থেকে 12টার মধ্যে কেজি আনবো। 12টায় কেজি যদি আনতে যাই আমরা, তাহলে আপনার এই 20টা আনুমানিক যে এভারেজ আছে সেখান থেকে আমরা যদি 12টায় বা 10টায় আনি, আরও কত কেজি ফিড লাগতে পারে? আরো 7 থেকে 8 টন লাগতে পারে। আরও 8 টন ফিড লাগবে। তাহলে আপনাদের 14 আর 8 আমাদের 22 টন, 22,000 কেজি এরকম ফিড লাগবে। তাতে আমাদের তো যেটা ধারণা হচ্ছে তাতে তো আপনার প্রতি কেজি মাছে প্রতি কেজিতেই উৎপাদন সম্পূর্ণ হয়ে যাবে। 10টায় কেজিতে আমাদের 1 কেজি ফিডেই এটা হবে। এটা সম্ভব কি কারণ? এয়ারেশন করার জন্য। হ্যাঁ, এয়ারেশন কারণে। এই পুকুরে আপনার মোট কয়টা এয়ারেটর লাগানো আছে? 4টা আছে। 4টা ভেঞ্চুরি মেশিন লাগাবো, আর একটা লাগাবেন। মানে যেহেতু ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে, আরও যেহেতু এখন যদি মাছ থাকে 100 মন, তাহলে তো 10টা কেজি আসলে মাছ হবে একটা 200 মন। তাহলে আপনার আরও এরেশন বেশি করা লাগবে বলে আপনি মনে করছেন। এই যে বিষয়টা আপনার মাথায় আছে, এটা চাষিদেরকে আপনি এটার ব্যাপারে কি পরামর্শ মনে করেন? আমি সকল চাষিরই বলি যে এইদিকে আসার জন্য, এরেশনে আসার জন্য। কারণ আমাদের প্রাকৃতিক যে আবহাওয়া, আজ থেকে 10 বছরের আগের আবহাওয়া আর এখনের আবহাওয়া কোনো মিল নাই। যেমন এই বছর যে আবহাওয়া আছে, আগামী বছরের আবহাওয়া কোনো মিল থাকবে না। যার কারণে এরেশন লাগবেই মাছ চাষ করলে। আর এরেশন ব্যবস্থা থাকলে অধিক ঘনত্বে করা যায়, জায়গা কম, লাভ বেশি। এতে করে কি আপনি মনে করেন যে আপনার এখানে যে টাকা ইনভেস্ট হবে
এখানে 50% টাকা কি আপনার লাভ হবে বলে কি আপনি মনে করেন? যে বাজার ভালো হইলে আলহামদুলিল্লাহ হবে। তবে আপনার ইনভেস্ট কত হতে পারে? এটাতে টোটাল 20 লাখ টাকা, 22 থেকে 24 লক্ষ টাকা ইনভেস্ট হতে পারে। ইনভেস্ট হবে এখানে আপনার বিক্রি নামতে পারে কত? 40 লাখ। হ্যাঁ, মোটামুটি বাজার ভালো গেলেও 40 লাখ। এটা টোটাল স্টার্টিং টু ফিনিশিংয়ের মেয়াদ কত হতে পারে? আমার এটার মেয়াদ হবে 7 থেকে 8 মাস। 8 মাস। 8 মাস ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে আমরা মনে করছি যে ইনভেস্টমেন্ট আছে, আল্লাহ যদি আমাদেরকে স্বয়ংক্রিয়ভাবে মাছটা বাজারজাতকরণ পর্যন্ত কোনো রোগপ্রতি বালা মুসিবত না দেন, কারণ আমাদের ব্যবস্থাপনাটা আল্লাহর রহমতে অনেক ভালো আমরা করছি, সেই হিসেবে আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে ভালো রেজাল্ট দিবেন। তাহলে এটা 40 লাখ টাকা প্লাস বেচা কিনে নামবে, এটা কোনো গল্প কথা না, এবং এটা আপনার পক্ষে এটা বারবারই হচ্ছে বলে আপনি মনে করছেন। তো প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, আমি যে স্পটে দাঁড়িয়ে আছি আমাদের এই কেন্দুয়ার রামপুরে, এই নেত্রকোনা যে জেলার আমাদের এই রকম ভূঁইয়া ভাই, উনি অনেক পুরাতন চাষি না, কিন্তু তারপরে ওনার মাছ চাষের বয়স প্রায় 15 বছর হয়ে গেছে। ওনার স্টেটমেন্ট অনুযায়ী উনি 10-এর দিক থেকে 2010 থেকে মাছ চাষ করে আসছেন। তো উনি ভেঞ্চুরিগুলো লাগানোর মূল কারণ হলো এই পুকুরগুলোতে, যে সিঙ্গের পুকুরগুলোতে আসলে যখন অধিক ঘনত্বে করা হয় তখন সেইখানে পানির যে অন্যান্য খাবারগুলোতে কনজুগুলেশন করার জন্য যে বাংলা মাছগুলো আমরা সাধারণত বলি, সেইটা সিঙ্গের এই বিভিন্ন কাঁটা জাতীয়র কারণে সেখানে এই মাছগুলো টিকে থাকা কঠিন হয়, যার কারণে নিচের অংশের যে বর্জ্য ওয়েস্টেজগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলি, সেগুলোকে তেল চুরি করার জন্য ভূগন ভূঁইয়া ভাই নিজে থেকে আমার সঙ্গে পরামর্শ করে উনি নিজে থেকেই এখানে অন্য উপরের কোনো মেশিন ইউজ না করে এখানে উনি এই ভেঞ্চুরি টাইপের মেশিনগুলো ইউজ করেছেন, এবং উনি প্রায় সফলতার দ্বার প্রান্তে আল্লাহর রহমতে পৌঁছে গেছেন। সামনে হয়তো ওনারা টাইম আছে হাইলি 15 থেকে 1 মাসের মধ্যেই ওনারা আরও, এখন এতদিনে যে 14 টন ফিট খাওয়ার গল্প উনি বলেছেন, আরও 1 মাসের মধ্যেই ওনার দেখা যাবে যে 8 টন ফিট খেয়ে ফেলবে, কারণ এখন মাছের ওয়েট বেশি হয়ে গেছে, তাদের পরিমাণের কারণে হবে। তো আগামীর ভিডিওগুলোতে আমি এই মানে রামপুরের যে আমাদের রুকন ভূঁইয়া ভাই আছেন, ওনার মতো যে চাষিগুলো আছে তাদের আরও আমি এই ময়মনসিংহের এবং নেত্রকোনা কিশোরগঞ্জের গল্পগুলো দেখাবো, যেগুলো আমাদের সমগ্র বাংলাদেশের প্রাকৃতিক বিপন্ন পদার্থতে যে মাছগুলো হয়ে যাচ্ছে সেগুলো একদিক থেকে যেমন অল্প খাবারে অধিক ঘনত্বে আমাদের মাছগুলো মার্কেটিং করা সম্ভব হবে, এবং স্বেচ্ছায় আমাদের দেশের ভোক্তা পর্যায়ে সেই মাছগুলো প্রাকৃতিকভাবে যেটা পাওয়া যেত সেইটা এখন আমরা চাষকৃতভাবে পেয়ে আমাদের যে প্রয়োজনীয়তাগুলো মিটবে প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষে আমি আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে এই ধরনের চাষ দেখানোর প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।